বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তার খরচের পরিমাণ অর্ধেকের বেশি কমাতে যাচ্ছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি বা WFP। এমন খবরে উদ্বিগ্ন রোহিঙ্গারা। আর বরাদ্দ কমানো হলে খাদ্য সংকটের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সরকারি হিসেব অনুযায়ী বাংলাদেশে বসবাস করছেন 13 লাখের বেশি রোহিঙ্গা। তাদের বেশিরভাগই পালিয়ে আসেন 2017 সালে, যখন মিয়ানমারে জাতিগত সহিংসতা চলছিল। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের খাদ্য সহায়তা দিয়ে আসছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি বা WFP। হঠাৎ তহবিল ঘাটতির কারণ জানিয়ে সহায়তার পরিমাণ অর্ধেকের বেশি কমাচ্ছে সংস্থাটি। জনপ্রতি মাসিক খাবারের বরাদ্দ $12.5 থেকে কমিয়ে $6 নামিয়ে আনা হচ্ছে, যা কার্যকর হচ্ছে এপ্রিল মাস থেকে। কিছু দিয়ে কিছু না দেয় যদি আইও যদি আমার তোদের দিবা দেয় এত বছর বাদ আমার তোদের রাশন আমার হলে আর কি হাই ফরার নাম বাঁচাই নিব $100 করে দেওয়া হলে আর কি মানুষ হাই না হারিব বাসা তিরিশে মরে যাইব ছোটো ছোটো বাসা কল দলা দলা মরে যাবে হাই না হারলে মানুষে চুরিটা হাতি করিব। কক্সবাজারের উখিয়া ও টেকনাফে স্থানীয় বাসিন্দা রয়েছেন 5 লাখের বেশি। তাদের আশঙ্কা খাদ্য সহায়তা কমানোর সিদ্ধান্ত কার্যকর হলে রোহিঙ্গাদের মধ্যে বাড়বে অপরাধ প্রবণতা। ওরা খাদ্যের জন্য বাইরে চলে আসবে, মানুষের উপর অত্যাচার করবে, চিন্তা করবে। রোহিঙ্গাদের মধ্যে পুষ্টির ঘাটতি হবে, খাবার দাবার একটা বেসিক জিনিস। তার সাথে সাথে যেটা কিছু সামাজিকভাবে তারা হয়তো সামাজিক অস্থিরতা তৈরি হতে পারে। এর আগে 2023 সালে খাদ্য সহায়তার পরিমাণ $12 থেকে $10 এবং তার 2 মাস পর সেখান থেকে কমিয়ে $8 করা হয়েছিল। এরপর 2024 সালের জুনে সেখান থেকে বেড়ে $12.5 করা হয়। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। গ্যাস বিদ্যুৎ সুবিধার পরও ফাঁকা পড়ে আছে নরসিংদী বিসিক শিল্পনগরী। নানা অব্যবস্থাপনায় গড়ে উঠছে না শিল্প প্রতিষ্ঠান। যদিও 90 কোটি টাকা ব্যয় করা হয়েছে সম্প্রসারণ। ব্যবসায়ীদের অভিযোগ, বিগত সরকারের মদতপুষ্টরা পেয়েছেন প্লট বরাদ্দ, এতে প্রকৃত উদ্যোক্তারা বঞ্চিত হওয়ায় শিল্প কারখানা গড়ে উঠছে না। মাহমুদ হাসান মাহফুজের ছবিতে আশিকুর রহমান পিয়ালের রিপোর্ট। 1986 সালে নরসিংদীর শিবপুরে গড়ে তোলা হয় বিসিক শিল্পনগরী। 2015 সালে 88 কোটি 40 লাখ টাকা ব্যয়ে শুরু হয় সম্প্রসারণ। 2023 সালের অক্টোবরে কাজ শেষ হলেও গড়ে ওঠেনি তেমন কোনো শিল্প কারখানা। ব্যবসায়ীরা বলছেন, গ্যাস বিদ্যুৎ থাকলেও প্রকৃত উদ্যোক্তারা প্লট না পাওয়ায় এমন পরিস্থিতি। বিগত সময়ে যারা সরকারের দায়িত্বে ছিলেন এবং তারা প্রভাব বিস্তার করে আমাদের জানা মতে বেশ কিছু প্লট তারা নিজেদের লোকদেরকে দিয়ে বরাদ্দ নিয়েছেন, যেগুলা নীতিগতভাবে অনৈতিক বলে আমরা মনে করি। গ্যাস বিদ্যুৎ এইগুলির সমস্ত পরিবেশ তৈরি করতে একটু সময় লেগে গেছে। আর ব্যবসায়ী নেতারা বলছেন, আগের সরকারের ভুল নীতির ফলে মুখ থুবড়ে পড়েছে প্রকল্পটি। বিগত সরকারের ভুল নীতি এবং ভ্রান্ত নীতির কারণে আসলে এখানে কিছু অব্যবসায়ীদেরকে আসলে প্লট দেওয়া হয়েছে। সেই বাস্তবতায় এখন কিন্তু এই প্রজেক্টটি মুখ থুবড়ে পড়েছে। ছোট্ট করে একটা ইন্ডাস্ট্রি করতে তার বিনিয়োগ করতে হয় 10 কোটি টাকা, তার মিনিমাম 1 লক্ষ স্কোয়ার ফিট দরকার, 50,000 স্কোয়ার ফিট দরকার। এখানে দেখলাম এই শিল্পটা আসলে 30 একর জমি হওয়াতে 6,000 স্কোয়ার ফিটের প্লট করছে। সম্প্রসারিত অংশের 1.5 শতাধিক প্লটের বরাদ্দ কিভাবে দেওয়া হলো এমন প্রশ্নের জবাব 15 দিনেও মেলেনি বিসিক কর্মকর্তার কাছে। এটা তো কোনো টেন্ডার না যে পাবলিক থাকার কথা, যে কারা কারা পাইলেও মানুষ জানবে। হ্যাঁ, এটা পাবলিক করার কথা। ফাইলগুলো না, আপনাদের ওয়েবসাইট দেখলাম কোনো আপডেট নাই, কোনো তথ্য নাই। না, ওয়েবসাইটে তো আমাদের ওয়েবসাইট না, এটা তো প্লটের বিষয় হলো একটা ইন্ডিভিজুয়াল প্লট পাইছে, সেটাকে আমরা পাবলিক বলতে পারি। যারা এখনো শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলেনি তাদের নোটিশ দেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসক। কেন তারা বরাদ্দ পাওয়ার পরেও প্লটগুলো কাজে লাগাচ্ছে না, তো সেই চিঠিগুলো আমরা 3টা চিঠি দিব। তার পরবর্তীতে তাদেরকে একটা শোকজ দেওয়া হবে। শোকজ দেওয়া হলে তারা একটা উত্তর দিবে। উত্তর যদি সন্তোষজনক না হয় সেক্ষেত্রে নীতিমালা অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। নতুন পুরনো মিলিয়ে বিসিকের 263টি প্লটের যথাযথ ব্যবস্থাপনা হলে লাখো মানুষের কর্মসংস্থানের আশা সংশ্লিষ্টদের। সময় সংবাদ, নরসিংদী। মুন্সিগঞ্জের সিপাহীপাড়া ও আশেপাশের এলাকায় এখন ছোট ছোট গার্মেন্টস গড়ে উঠেছে ঘরে ঘরে। রাজধানীর বহু বিপণী বিতানের নান্দনিক পোশাক তৈরি হয় এখানে। অভ্যুত্থানের ধাক্কা সামলে এবারের ঈদে ঘুরে দাঁড়ানোর চেষ্টা এখানকার ক্ষুদে শিল্পপতিরা। লক্ষ্যমাত্রা 300 কোটি টাকার পোশাক বিক্রির।
নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। একটি বাড়ি যেন একটি ছোট্ট গার্মেন্টস কারখানা। আধুনিক মেশিন ব্যবহার করে ঘরেই তৈরি হচ্ছে রং বেরঙের নান্দনিক সব পোশাক। মুন্সিগঞ্জের সিপাহীপাড়া ও আশপাশের কয়েক গ্রাম জুড়ে ছড়িয়ে পড়েছে এই শিল্প। বাইরে থেকে বোঝার উপায় নেই ঘরের ভেতরে এত কর্মযোগ্য। কোটি টাকার এসব পোশাকই সরবরাহ হচ্ছে রাজধানী ঢাকার নামকরা সব বিপণী বিতানগুলোতে। ঈদকে সামনে রেখে চন্ডী, টিস্যু, কিরণমালা, পাখি, নাইরা সহ নানা নাম ও ডিজাইনের পোশাক তৈরি হচ্ছে। চলছে বিরামহীন কাজ। জুলাই আগস্টের অভ্যুত্থানের ধাক্কা সামলে এবারের ঈদে ঘুরে দাঁড়ানোর চেষ্টা তাদের। সিজনের মধ্যে থেকে সকাল 8টা থেকে রাত্রে 3টা ধরে 3:30 ধরে কাজ করি। বিভিন্ন ধরনের ডিজাইনের মাল আমাদের এখানে করা। বিদেশি মানের মতন আমাদের এখানে তৈরি হয়, হইতেছে, ফিনিশিং ভালো হচ্ছে। তারপরে আমাদের সবকিছু এখানে উন্নত আছে, ঢাকা সেল দেওয়া হইতেছে। যত ভালো হইব ততই ভালো দাম পাওয়া যাবে। গার্মেন্টস সংশ্লিষ্টরা বলছেন সাপ্তাহিক কাপড়ের হাটের ব্যবস্থা করলে তাদের বিক্রির চ্যালেঞ্জ কমে যেত। এই শিল্পের বিকাশে স্থানীয় বিসিককে এগিয়ে আসার আহ্বান তাদের। তো এখানে যে আমরা হাট বসাবো, এই হাটের মধ্যে তো কোনো লোকজন এত দূরে আসতেছে না, গাড়ি ঘোড়ার যানজট অনেক সমস্যা, এই জন্য এখানে আসতেছে না। তারা যদি আবেদন করে যোগাযোগ করে, আমরা জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে সাপ্তাহিক তাদেরকে তাদের পণ্যগুলো ডিসপ্লে করার একটা ব্যবস্থা করতে পারি কিনা আমরা ভেবে দেখতে পারি। ঈদকে ঘিরে এই এলাকার কারখানাগুলোতে এবার প্রায় 300 কোটি টাকার পোশাক বিক্রির লক্ষ্যমাত্রা ঠিক করেছে। ভোর থেকে গভীর রাত অবধি এখানকার 2 সহস্রাধিক মিনি গার্মেন্টসে 15,000-এরও বেশি শ্রমিক ব্যস্ত সময় পার করছেন। মুন্সিগঞ্জের তেলিরবিল থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। সুনামগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় ও পণ্য জব্দ করেছে বিজিবি জানায়, ভারতীয় কাপড় পাচার হচ্ছে এমন খবরে সকালে সাহেববাড়ি ঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নোঙর করা একটি নৌকায় তল্লাশি চালিয়ে তুষের বস্তার নিচে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় কাপড় উদ্ধার করা হয়। এ নিয়ে গত 2 দিনে তাহিরপুর এবং সুনামগঞ্জ থেকে 3.5 কোটি টাকার ভারতীয় কসমেটিক্স এবং কাপড় উদ্ধার করা হয়। তবে এসব ঘটনায় কাউকে আটক করা হয়নি। 1997 সালের পর প্রথমবার হামাসের সঙ্গে সরাসরি আলোচনায় যুক্তরাষ্ট্র। মার্কিন ইসরায়েলি বন্দীদের মুক্তি ও গাজা যুদ্ধের অবসান নিয়ে আলোচনা হয়েছে দুপক্ষের। এদিকে ট্রাম্পের চূড়ান্ত হুঁশিয়ারির প্রতিক্রিয়ায় হামাস বলছে, যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করতে ইসরায়েলকে উস্কানি দিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র সম্প্রতি হামাসের সঙ্গে সরাসরি আলোচনা করেছে। মূলত যুদ্ধের অবসান ও বন্দীদের মুক্তির লক্ষ্যে এই আলোচনা হয়েছে। তবে তিনি দাবি করেন, হামাস এখনও স্বচ্ছতা দেখাচ্ছে না। এই বিষয়ে আলোচনার জন্য উইটকফ শিগগিরই মধ্যপ্রাচ্য সফর করবেন বলে জানান। এরই মধ্যে হামাসকে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্প। হোয়াইট হাউস থেকে হামাসের সঙ্গে আলোচনার খবর নিশ্চিত করার পর তিনি তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে হামাসের বিরুদ্ধে কঠোর বক্তব্য দেন। তিনি জানান, বন্দীদের মুক্তি না দিলে হামাস সদস্যরা নিরাপদ থাকবে না। এছাড়া ইসরায়েলকে সর্বোচ্চ সহায়তা দেওয়ার কথাও বলেন তিনি। ট্রাম্পের এই বক্তব্যের পর হামাস অভিযোগ করেছে, যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করতে ইসরায়েলকে উস্কানি দিচ্ছে যুক্তরাষ্ট্র। হামাসের সামরিক শাখার মুখপাত্র একটি ভিডিও বার্তায় জানান, তেল আবিব নতুন করে কোনো সামরিক অভিযান চালালে আটক বন্দীদের জীবন ঝুঁকির মুখে পড়তে পারে। একই সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি পুনর্বহাল না হলে হামাস যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এদিকে ইসরায়েলি সরকারের মুখপাত্র জানিয়েছেন, হামাসকে বিনামূল্যে কিছু দেওয়া হবে না। ইসরায়েল বারবার মানবিক সহায়তা দেওয়ার পরও প্রতারণার শিকার হয়েছে বলে উল্লেখ করেন তিনি। যদিও হামাস জানায়, কেবল স্থায়ী যুদ্ধবিরতি, বন্দী বিনিময় এবং ইসরায়েলি সেনা প্রত্যাহারের শর্তেই বাকি বন্দীদের মুক্তি দেওয়া সম্ভব। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। এবার খেলার খবর। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের আগে ঘুরে ফিরে আসছে নিউজিল্যান্ডের ভ্রমণ ক্লান্তির বিষয়। টুর্নামেন্টের শুরু থেকে এখন পর্যন্ত 7000 কিলোমিটারের বেশি পথ ভ্রমণ করতে হয়েছে নিউজিল্যান্ডকে। সেখানে ভারত সব ম্যাচ খেলেছে একই ভেন্যুতে। দীর্ঘ ভ্রমণে ক্লান্তি ভর করলেও বাস্তবতা মেনে নিয়েছেন কিউই অধিনায়ক। সব ভুলে পুরো মনোযোগ দিতে চান ফাইনালে। সমর্থকদের জন্যই জিততে চান মর্যাদার ট্রফি। এক চীন দুই নীতি, এ যেন একই স্মৃতি অন্তত চ্যাম্পিয়ন্স ট্রফিতে। টানা ভ্রমণে ক্লান্ত জীবন, তবে সেটা কেবল ভারতের জন্যই ব্যতিক্রম। গ্রুপ পর্ব থেকে সেমিফাইনাল হয়ে ফাইনাল,
স্বল্পদিনের টুর্নামেন্ট, তবে দৌড়ঝাঁপে ভিন্ন মেরুতে দুই ফাইনালিস্ট মেন ইন ব্লু আর ব্ল্যাক ক্যাপস। এ নিয়ে প্রতিদিনই বাড়ছে বিতর্ক, কিন্তু টিম ইন্ডিয়ার দাম্ভিকতায় তা থোপে টিকছে না। ফাইনালের মঞ্চে উঠতে কিউইদের কতটা ভ্রমণ করতে হয়েছে একটা উদাহরণ দিয়ে বোঝানো যাক। নিউজিল্যান্ড প্রথম ম্যাচ করাচি খেলেই ছুটেছে রাওয়ালপিন্ডি টু লাহোরে। তৃতীয় ম্যাচের আগে অবশ্য ভ্রমণটা পাকিস্তানে সীমাবদ্ধ থাকেনি, যেতে হয়েছে দুবাইয়ে, যেখানে ভারতের বিপক্ষে ম্যাচ খেলেই আবারও পাকিস্তানের লাহোরে যাত্রা, উদ্দেশ্য সেমিফাইনাল। বুধবার সাউথ আফ্রিকার বিপক্ষে সেমি শেষে আবারও তারা ধরে দুবাইয়ের বিমান। সব মিলিয়ে গেল 2 সপ্তাহে ব্ল্যাক ক্যাপস পাকিস্তানের 3 শহর আর দুবাই টু পাকিস্তান ভ্রমণ করেছে ৭,০৪৮ কিলোমিটার, যেখানে রোহিত কোহলিদের সময় কেটেছে টিম হোটেলে বিশ্রামে। ভারত তাদের সব ম্যাচ দুবাইয়ে একটা ভেন্যুতে খেলেছে, আর আমাদের প্রচুর ভ্রমণ করতে হয়েছে। স্বল্প সময়ে দীর্ঘ ভ্রমণ আর টানা ক্রিকেটের মধ্যে থাকায় কিছুটা অবসাদ ভর করছে। সবাই চেষ্টা করছে তা যতটা কাটিয়ে ওঠা যায়। রঙিন পোশাকে নিউজিল্যান্ডের একমাত্র শিরোপা এখন পর্যন্ত ওই চ্যাম্পিয়ন্স ট্রফিতেই, 2000 সালের ফাইনালে, তাও আবার ভারতের বিপক্ষে। দুবাইয়ে এবারও তারই পুনরাবৃত্তির অপেক্ষায় ব্ল্যাক ক্যাপস। মাহবুব রিমন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। প্লট জালিয়াতি মামলায় হাসিনা পরিবারের বিরুদ্ধে দুদকের চার্জশিট আগামী সপ্তাহেই। আরও অবৈধ সম্পত্তির খোঁজ পেয়েছে কমিশন, বিচারে দেরি না করার পরামর্শ বিশেষজ্ঞের। নির্বাচনে অংশ নিতে মানসিকভাবে প্রস্তুত এনসিপি, জানালেন আহ্বায়ক নাহিদ ইসলাম। ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও জুলাই সনদ প্রকাশের দাবি। এবং ইসি সঠিকভাবে কাজ করলে জুনের মধ্যেই সম্ভব জাতীয় নির্বাচন, বললেন রিজভী। কোনো অপ্রীতিকর ঘটনা হলেই উদ্দেশ্য প্রণোদিতভাবে জড়ানোর অভিযোগ ছাত্রদলের। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।